আপনারা দেখছেন চারটায় চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আবহাওয়া দপ্তরে। সেখানে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। চলছে রাজ্য উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে বলে ইতিমধ্যেই পূর্বাভাস ছিল। দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে আগামী আরও 4 দিন। তবে উইকেন্ডে একটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা জানেন গতকালই প্রায় 41.7 ছিল তাপমাত্রা শহর কলকাতায়, যা কিনা 1980 সালের পর এটা একটা অবশ্যই রেকর্ড। এবং সেক্ষেত্রে সার্বিকভাবে যদি এপ্রিল মাসের গড় তাপমাত্রার রেকর্ড দেখা যায়, সেটা কিন্তু কলকাতায় সেটা দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে। এবং আজকেও সেই তাপমাত্রা প্রায় 44-এর কাছাকাছি থাকবে বলে আগেই একটা পূর্বাভাস ছিল। দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঠিক প্রপারলি অর্গানাইজ হতে হবে, মানে প্রপার জায়গাতে সেটিং হতে হবে, তবেই দোকানটা হবে না। মনে করুন আপনার কর্পোরেশনের যে পাম্পটা আছে মেনলি, সেটা যদি বহু দূর থাকে, তাহলে কি আপনি আপনার ঘরে কি আপনি আপনার ডিজায়ার্ড প্রেসার লেভেলে কি জল পাবেন? পাবেন না, না। এখানেও ঠিক একই ব্যাপার। এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন হচ্ছে আপনার ওই পাম্প রিজার্ভার। এবার সেই রিজার্ভারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় কিভাবে যে আছে, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস। এটা হঠাৎ সরে গেল কেন? এই যে একটু আগে বললাম আপনাকে, মিড ল্যাটিটিউড বেল্ট মানে 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি যে ল্যাটিটিউডাল বেল্ট, ওটাকে বলে মিড ল্যাটিটিউড। ওই বেল্টেরও তো একটা বায়ু প্রবাহ আছে নিজস্ব। ওই বায়ু প্রবাহ চলছে 24 ঘন্টা 365 দিন। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিরও বায়ু প্রবাহ চলছে, এবং ওদের মধ্যে কিন্তু কোনো দেয়াল নেই, ওদের মধ্যে সতত ইন্টারাকশন হয়। এবং সেই ইন্টারাকশনটা যদি ফেভারেবল হয়, তাহলে আমরা অনেক সময় খুব ভালো বৃষ্টি পাই। এখানে কি হয়েছে, ফেভারেবল হয়নি। এটা কি করেছে, ওরা এমনভাবে প্রভাবান্বিত করেছে যে আমাদের বে অফ বেঙ্গল থেকে যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন সেটা হতে পারেনি। আর কোথাও যদি কখনো সেটা হয়েছে, ওর ফ্লোটা আমাদের দিকে আছে, ওটা সরিয়ে দিয়ে আপনার বাংলাদেশ ওইদিকে চলে গেছে, সরিয়ে দিয়েছে জাস্ট আপনাকে, জাস্ট সরিয়ে দিয়েছে। আমরা প্রতিদিন চারটা দেখে আর নিজে নিজে বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে। আর বুঝতে পেরেছেন তো, কলকাতারই আছে এখন। কলকাতা যেটা এখন যেটা, হ্যাঁ কলকাতাতেই পেয়েছি। আলিপুরেরটা 43, আড়াইটার সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচার থার্মোমিটার যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। আর আসানসোল হচ্ছে 44.2, এবং ক্যানিং 43.6, এবং ডায়মন্ড হারবার হচ্ছে 40.0। আমি আপনারা যে এইসব রেকর্ড করেন ফেসবুকে দেন তো, তা আমাকে তো অনেক সময় লিঙ্ক পাঠাতে, লিঙ্কগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে। জনগণের নিয়ে জনগণ ধরে নিয়েছে আমি একটা ভিলেন, আমি আসাম সিজনাল অ্যান্টিসাইক্লোন। ওই অ্যান্টিসাইক্লোনটি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সার্বিকভাবে কি পূর্বাভাস পাওয়া গেল আজকের এই সাংবাদিক বৈঠক থেকে? অঙ্কুর, আজকে রেকর্ড গরম শহর কলকাতায়। সেক্ষেত্রে বলা যায় যে 50 বছরের সর্বোচ্চ গরম আজকে শহর কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তবে জারি থাকবে এই তাপপ্রবাহের প্রভাব, এবং চরম তাপপ্রবাহের প্রভাব জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় 8টি জেলাতে। এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা পারদ কিন্তু যথেষ্ট ওপরেই থাকবে। তবে ধীরে ধীরে পাওয়া স্বাভাবিক হয়ে থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকছে। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে জারি থাকছে বৃষ্টিপাত। তবে বাকি জেলাগুলো অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি এই তিন জেলাতে এখনই আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে আবার জারি থাকছে তাপপ্রবাহের সতর্কতা। এবং মুর্শিদাবাদ জেলা, সেই জেলাতেও কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত আগামী 4 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সেরকম ভাবে তৈরি না হলেও ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে এবং তাপমাত্রা একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, যে কথা জানালেন 50 বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজকে এই শহরে এবং আগামী 4 দিন এখনো পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 5ই মের পর ধীরে ধীরে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে 5ই মের পরে বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত রয়েছেন পানাগড়ে। পানাগড়ে আজকের তাপমাত্রা কত এবং সার্বিকভাবে কি জানা যাচ্ছে, পানাগড়ের পরিস্থিতি কি? দেখো অঙ্কুর, আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আজকে 45.1 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সকাল থেকেই তীব্র গরম অনুভূত হয় এবং তার সাথে প্রচন্ড পরিমাণে লু বইতে শুরু করে। সকাল 10টার পর থেকে রীতিমতো বাজারঘাটে জনসংখ্যা সাধারণ মানুষের কিন্তু প্রায় দেখা যাচ্ছিল না এবং যত বেলা বাড়ে ততই কিন্তু রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। যেটা তোমাকে বলে রাখি, পানাগড়ের যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ একদিকে দামোদর নদ রয়েছে, একদিকে রয়েছে অজয় নদ এবং গোটা বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা, যার কারণে দিনের বেলায় প্রচন্ড পরিমাণে তীব্র গরম অনুভূত হলেও রাত্রে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়, ফলে কিছুটা হলেও রেহাই মেলে। এখন আবহাওয়া দপ্তর যে জানিয়েছে যে আগামী কয়েকদিন পরেই সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে সাধারণ মানুষ এই 4 দিন কিভাবে তারা পার করবে, এই তীব্র গরমে তারা কিভাবে তারা পার করবে সেই নিয়ে এখন চিন্তায় পড়েছে। তবে বেলা বাড়লে কিন্তু রাস্তাঘাটে মানুষজনকে দেখা যাচ্ছে না। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এই সপ্তাহের শেষে একটা বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় মূলত দক্ষিণবঙ্গে তাপমাত্রার রেকর্ড স্পর্শ করেছে এবং সেক্ষেত্রে কলকাতায় যে তাপমাত্রা আজকে হয়েছে তা 50 বছরের রেকর্ড বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং অন্যদিকে আসানসোলেও 45-এর উপর তাপমাত্রা, পানাগড়েও তাই। এই প্রত্যেকবারই এই সমস্ত জায়গায় তাপমাত্রা তুলনায় বেশি থাকে, দক্ষিণবঙ্গের মধ্যে বেশি থাকে আসানসোল, পানাগড় এই অঞ্চলে। মূলত এবার এল নিনো যে তাপপ্রবাহের ফলেই কিন্তু এপ্রিলের গোড়া থেকেই এতটা বেশি গরম রাজ্যে। রাজ্যবাসীকে এ বিষয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সতর্কতা বা পূর্বাভাস সম্পূর্ণ মিলে গিয়েছে। গত প্রায় দিন 10 ধরে দক্ষিণবঙ্গবাসী এই চড়ার রোদের মধ্যেই রাস্তায় বেরোচ্ছে, ধীরে ধীরে লোক সংখ্যা কমেছে। আজকেও যেমন আমাদের প্রতিনিধি জানালেন, পানাগড় এবং আসানসোল আজকে যেরকম গরম, সেই গরমে মানুষ রাস্তাঘাটে বাজারহাটে অনেক কম বেরিয়েছেন। সকাল সকাল যাদের যা না বেরোলেই নয়, তারা বেরিয়ে কিছু বিকিকিনি করেছেন, তারপর থেকে দীর্ঘক্ষণ রাস্তাঘাটে মানুষজন যথেষ্ট কম। বেশ কয়েকটি জায়গায় শহরে বা শহরতলিতে জলছত্র দেখতে পাওয়া গিয়েছে। একান্ত উপায় যাদের নেই তাদের রাস্তায় বেরোতেই হয়েছে। তারা অনেকেই সম্পূর্ণভাবে চোখ নাক মুখ ঢেকেই বেরিয়েছেন, ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই অবস্থায় আগামী আরো 4 দিন চলবে বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস। 5ই মে একটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
1954 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয় 43.3 ডিগ্রি এবং আজকে সেই রেকর্ড স্পর্শ করেছে শহর কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ঘাটালে সার্বিকভাবে কি পরিস্থিতি, সেখানে তাপমাত্রা কত, সাধারণ মানুষ কতটা রাস্তায় বেরিয়েছেন মধুসূদন? দেখো অঙ্কুর, তো একেবারে কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঘাটালের পরিস্থিতি কিন্তু একেবারে যে ছবিটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বেলা 10টা বাজার সাথে সাথে রাস্তাঘাটে আর কোনো মানুষকে সেভাবে নজরে পড়ছে না, কারণ আবহাওয়ার যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে। আজও সকালে কিন্তু যেই ছবিটা লক্ষ্য করা গেছিল, কখনো 41 আবার কখনো বা 42 ডিগ্রি পর্যন্ত যে ঘাটালের যে তাপমাত্রা সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। ফলত এক প্রকার কিন্তু যে সমস্ত মানুষজন সকালের ক্ষেত্রে একটা বাজার করার একটা সম্ভাবনা থাকে, সেই সমস্ত মানুষজন কিন্তু সকাল সকাল তারা কিন্তু বাজারে আসতে শুরু করেছেন এবং কেনাকাটা করে বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপাততভাবে সূর্যের এই যে রোদ, সেই রোদের কারণে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলিতেও কিন্তু একটা প্রবণতা বাড়ছে রোগীদের। সেক্ষেত্রে এক প্রকার এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা আর কতদিন এরকম বহাল থাকে এবং কবে বৃষ্টির একটা সম্ভাবনা আসে সেটার দিকেই কিন্তু নজর রেখেছে এলাকার মানুষজন। এই যে হাঁসফাঁস গরম, সেই হাঁসফাঁস গরমে কিন্তু সাধারণ মানুষজন একেবারে কিন্তু চরম সমস্যায় পড়েছে। রাস্তাঘাটে সেভাবে মানুষজনকেও নজরে পড়ছে না। পাশাপাশি প্রশাসনিকভাবেও কিন্তু বিভিন্ন এলাকায় একটি জলের একটা ক্যাম্প করা হয়েছে, সাধারণ মানুষদের জল তুলে দিচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। অঙ্কুরদা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। এবং একই রকম ভাবে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে এই যে তাপপ্রবাহ, তার জেরবার সাধারণ মানুষ আজকে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গাতেই অনেক কম মানুষ রাস্তায় বেরিয়েছেন। উপায়ান্তর না থাকলেই একমাত্র বেরোতে হয়েছে, অধিকাংশ মানুষেরই বক্তব্য তাই। আমাদের প্রতিনিধিরা রাস্তায় বেরিয়ে দেখেছেন রাস্তাঘাটে বাজারহাটেও মানুষের সংখ্যা যথেষ্ট কম এবং এই পরিস্থিতি আগামী 4 দিন চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন 4টে চারদিক। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 4টে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আর সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে চ্যালেঞ্জ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কেন্দ্রের দেওয়া টাকা রাজ্যে যে ব্যয় করা হয়নি তার প্রমাণ দিন অমিত শাহ। তিনি মিথ্যে কথা বলছেন বলেও সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নির্বাচনী জনসভা থেকেই মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অমিত শাহের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ঠিক কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। শুনতে পাওয়া যাচ্ছে? কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট করে নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না। সিপিএম এর বড় বন্ধু বিজেপি, তুমি ঠিক করো। আমি আমাদের কথা বলবো, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে, কত দাম দেবে, কত দাম আমরা জানতে চাই। মিথ্যে কথার দাম কত? এর আগে অমিত শাহ তিনি কি অভিযোগ করেছিলেন আমরা শোনাবো দর্শকদের। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? जरा जोर से बोलो, आया है भाई? आया है? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं।
রাজ্যে প্রচারে ধর্মীয় তাস খেলার অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে। রাম মন্দির প্রতিষ্ঠার যে অনুষ্ঠান ছিল জানুয়ারি মাসে, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাননি, তারা উপস্থিত থাকেননি। মূলত অনুপ্রবেশকারীদের ভয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকেননি তারা, এমনটাই সরাসরি অভিযোগ করেছেন অমিত শাহ। এক্ষেত্রে তাঁর বক্তব্য, রাম মন্দির উদ্বোধনী যে অনুষ্ঠান 22শে জানুয়ারি হয়েছিল, সেই অনুষ্ঠানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতেন, তাহলে সেক্ষেত্রে যে সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে থাকে তৃণমূল কংগ্রেস, সেই ভোট তাদের হাতছাড়া হতে পারত। এই ভয়ই এক কথায় তিনি সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী এই বন্ধনীতে রেখেছেন, এবং সেই অনুপ্রবেশকারীদের ভোট হাতছাড়া হওয়ার ভয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেননি বলে সরাসরি অভিযোগ করেছেন অমিত শাহ, যাকে রাজনৈতিক মহল বলছেন একেবারে সরাসরি ধর্মীয় তাস খেলেছেন অমিত শাহ। এর মধ্যে আর কোনো লুকোছাপার ব্যাপার নেই। সরাসরি বিভাজনের তত্ত্বে, হিন্দুত্বের তত্ত্বে, যে হিন্দুত্বের লাইনে বরাবর ভারতীয় জনতা পার্টি এগিয়ে গিয়েছে, এবং এই নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই হিন্দুত্বের তাস খেলে আটকে দিয়েছেন তিনি। কি বলেছেন অমিত শাহ আমরা শোনাবো। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে বাপি হালদার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি চলে যাব সেখানে। প্রতিশোধ নেওয়ার জন্য গরিব মানুষকে যাতে ভাতে মারা যায়, পেটে মারা যায়, তারা আটকে রেখেছিল। আমি নবজোয়ারের সময় বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন, আমরা বুঝে নেব। আমরা দিল্লিতে গেছি এই লড়াই যাতে সর্বাত্মক হয়। আমাদের মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, সাংসদ, লোকসভা, রাজ্যসভা সবাই দিল্লিতে গিয়ে দুদিন অবস্থান বিক্ষোভে কাঁধে কাঁধ মিলিয়েছিল গরিব মানুষের যাতে টাকা মানুষ পায়। আমাদের মহিলা সাংসদদের, জনজাতি মূলবাসী সাংসদ, তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত প্রতিনিধিদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ টেনে হিঁচড়ে মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল দিল্লি থেকে। আমরা শপথ নিয়েছিলাম সেই দিনই যে এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বাঁচবে না। আমরা অক্টোবর মাসে অবস্থান বিক্ষোভ করেছিলাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ফেব্রুয়ারি মাসে বলেছিল যে 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা কেন্দ্র সরকার দিক আর না দিক আমার সরকার মিটিয়ে দেবে। 29শে ফেব্রুয়ারির মধ্যে 59 লক্ষ বকেয়া শ্রমিকের পাওনা দিল্লির মোদী সরকার নয়, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে কারোর অ্যাকাউন্টে 8,000, 10,000, 12,000, 14,000 টাকা পৌঁছে দিয়েছে, এবং 3,000 কোটি টাকা খরচা করে প্রায় 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা মিটিয়েছে। আমি যখন নবজোয়ার করছিলাম, আমাকে মায়েরা, দিদিরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলেছিল, বাবা মূল্যবৃদ্ধির এমন অবস্থা, সংসার আর চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবে। আমি বলেছিলাম, মা আমি চেষ্টা করব, আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিন বাড়বে। গত এই মাসের 1 তারিখ থেকে যারা 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন
তারা আজকে 1000 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা যারা মাসে 1000 টাকা পেতেন তারা এখন মাসে 1200 টাকা আর এক বছরে 14,400 টাকা পাচ্ছেন। কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল আজকে দিন আসবে, বছরে 2 কোটি চাকরি হবে। নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা নিয়ে নোটবন্দির সময় নিজের জীবন বিপন্ন করে গরমে প্রায় 150 জন স্ট্রোকে মারা গেছে। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। আজকে যে কথা কেন্দ্র সরকার বলেছে কোনো কথা রাখেনি, আমরা কথা দিয়ে কথা রেখেছি। একদিকে জনবিরোধী বিজেপির সরকার আর একদিকে জনদরদি মামাটি মানুষের সরকার। একদিকে লক্ষ্মীর ভান্ডার করে আমাদের সরকার আপনাকে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে, আর একদিকে মোদির সরকার, বিজেপির সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে সেই 1000 টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে মকর সংক্রান্তির সময় ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে এসে পৌঁছায়। আমাদের সরকারের তরফ থেকে গঙ্গাসাগরকে জাতীয় স্বীকৃতি, জাতীয় মেলার সম্মান স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার আমরা আবেদন নিবেদন জানিয়েছি, এরা করেনি। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি? বাংলায় জিততে না পেরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। মাথার বাড়ির ছাদের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা, মিড ডে মিলের টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, সব টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী 5 दिन 7 दिन आगे सभा করে বলেছে 10 साल में मैंने ट्रेलर दिखाया है, अभी मूवी सिनेमा दिखाऊंगा, फिर से अगर चुन के आऊंगा तो फिर मूवी दिखाऊंगा। পুরো সিনেমাটা নাকি উনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দেখাবে। আমি আমার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, 10 বছরে আপনারা প্রধানমন্ত্রীর কি ট্রেলার দেখলেন? 2.5 টাকা ডিম আজকে 7 টাকা। 10 বছর আগে পেট্রোলের দাম 2014 সালে ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 10 বছর আগে 2014 সালে রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরে নরেন্দ্র মোদী সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? যে 10 বছর আগে চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতা 275-280 টাকা কেজি। 10 বছর আগে কেরোসিন ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন তেল প্রায় দুর্মূল্য 75 টাকা লিটার হয়ে গেছে। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে 160-70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 425-430 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। ডাল ছিল 50 টাকা, আজকে ডালের দাম কত? মুগ মুসুরের ডাল হলে 150 টাকা, 160 টাকা, 165 টাকা কেজি। গরিব মানুষ রান্না করতে গিয়ে রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর এই বিজেপি সরকার কর জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকের বাড়িতে তাকে হিরের উপর কর বসিয়েছে কত জানেন? 0। এই হচ্ছে বিজেপির সরকার। আগামী 1 তারিখ খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, যারা বাংলার মানুষের টাকা আটকেছে, যারা আপনার সাথে প্রতারণা করেছে, যাদেরকে নির্বাচনের আগে দেখা গেছে আর নির্বাচন হলেই আবার ডেলি প্যাসেঞ্জারির মতো ট্রেন ধরে প্লেন ধরে ফিরে গেছে, তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। গরিব মানুষের টাকা যারা আটকায়, আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, বলুন গরিব মানুষের টাকা যারা আটকায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? কি মায়েরা হাত তুলে বলুন, হাত তুলে বলুন সবাই। আমি তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের এখানে এসেছি।
গত 10-12 বছরে আমাদের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে এখানে বিজেপি জেতার পরে কেন্দ্রে প্রায় 6,54,945 জন গরিব শ্রমিকের 100 দিনের টাকা এরা বন্ধ করে রেখেছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার প্রায় 372 কোটি টাকা খরচা করে এই গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। এই জেলায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা, আমি সারা বাংলার কথা বলছি না, খালি দক্ষিণ 24 পরগনা জেলা 20,48,625 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের 2,969 কোটি টাকা খরচা করে সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই জেলায় 2,969 কোটি 39 লক্ষ কোটি টাকা খরচা করে 20,48,625 জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 27,87,451 জনকে কন্যাশ্রীতে আর্থিক সহযোগিতা সাহায্য করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এই জেলা দক্ষিণ 24 পরগনা জেলায় 83 লক্ষ, সংখ্যাটা শুনুন, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 83,24,698 জনকে 7,237 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় 51,81,716 জনকে ঐক্যশ্রী স্কলারশিপে 977 কোটি টাকা খরচা করে আর্থিক সহযোগিতা করেছে আমাদের সরকার। বিজেপি ভোট চাইতে এলে বলবেন তোমার 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছে। যারা ভোট চাইতে আসছে, আচ্ছা আপনারা বলুন তো, রিপোর্ট কার্ড দেখানো তাদের উচিত কি উচিত না? কি মায়েরা? 10 বছর তো ক্ষমতায়, 14 থেকে 24। তা গরিব মানুষের কাছে যখন আপনারা আসছেন ভোট চাইতে, 10 বছর কেন্দ্রে সরকারে ক্ষমতায় থাকার পর গরিব মানুষের জন্য, পাথর প্রতিমার জন্য, নামখানা ব্লকের জন্য, সাগর ব্লকের জন্য, কাকদ্বীপের জন্য, কুলপির জন্য, মগরাহাটের জন্য, ওদিকে রায়দিঘির জন্য কি করেছেন তার হিসাব দেওয়ার কথা নয়? উচিত নয়? উচিত কি উচিত না? আপনারা শুনে রাখুন, শুনলে অবাক হবেন। 10 দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি 24-এ ভালো ফল করি বাংলায়, মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনারা শুনবেন, আমি আমার সাথে নিয়ে এসেছি মোবাইল ফোনে, প্রকাশ্যে সভা থেকে বলেছে, সবার কাছে রয়েছে রেকর্ডিংটা, আমি আপনাদের শোনাচ্ছি, শুনুন। নইলে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, মিথ্যে কথা বলে গেছে। আর এই রেকর্ডিং যদি মিথ্যে হয়, তাহলে বিজেপির নেতাকে বলবো কোথায় কোথায় তো হাইকোর্টে গিয়ে পিআইএল করো, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করো যদি এই রেকর্ডিং মিথ্যা হয়। চ্যালেঞ্জ করে গেলাম, শুনুন। আবার একবার চালাচ্ছি, আপনারা শুনুন। এটা চালাতেই আপনাদের হাসি হাসি মুখগুলো সব দুঃখে পরিণত হলো, সব যেন একদম হতাশা আপনাদের গ্রাস করেছে, এমন সব মুখগুলো ছোট হয়ে গেল। কে বলেছে? বিজেপি বলেছে। বিজেপি বলেছে আমরা জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে।
আপনারা বলুন তো 1 তারিখ যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, যার ইচ্ছা রেকর্ড করে নিন। যতদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ স্পর্শ করতে পারবে না। আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস আছে বাংলার 2,12,00,000 মায়েরা মাসের প্রথম 1 তারিখ 2 তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। বিদ্যাসাগরের মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019-এর নির্বাচনের প্রাক্কালে বিজেপির গুন্ডারা ভেঙেছিল। তার জবাব কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার মানুষ 2019 সালে দিয়েছিল। এখানে এসে প্রতিদিন যারা বাংলাকে অপমান করছে, আগামী দিন প্রতিবাদের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। আর বিজেপি নেতাদের কোনোদিন আপনারা পাশে পাবেন না। আপনারা দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, এখনো আসেনি। তার কারণ এখানে তো 7ম দফায় নির্বাচন, আরো 1 মাস সময় আছে। 7 দিন আগে মুখ দেখাতে আসবে, আপ ডাউন করে আপনার কাছে বলবে পদ্মফুলে ভোট দিও, আর সেদিন আসবে। আমি আপনাকে বলবো, যেভাবে এরা 2 নম্বরই করেছে, বিজেপির নেতাদের সাথে আপনারাও 2 নম্বরই করবেন। আপনাকে 10 বছর ধরে ঠকিয়েছে, বাংলার সব টাকা আটকে রেখে দিয়েছে। বাংলার মানুষের ছাদের টাকা প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবারে মিটিং করতে এসে বলেছিল 2022-এর মধ্যে ভারতবর্ষের সব গরিবের ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 24 সালের এপ্রিল মাস শেষ হয়ে গেল, কালকে মে মাস শুরু। আজ পর্যন্ত বাংলার 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। এরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন। আর যদি মিথ্যে কথা বলে, ঘরে বসিয়ে চা খাওয়াবেন, জল খাওয়াবেন, গরমে শরবত খাওয়াবেন, আর যদি মিথ্যে কথা বলে বেঁধে রেখে আমাকে ফোন করবেন। আমি তো আমার রিপোর্ট কার্ড দিচ্ছি, এরা এদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। আসতে পারবে না। প্রধানমন্ত্রী 7 দিন আগে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাছ খান? বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। কি মায়েরা, কারা মাছ খান একটু হাত তুলুন, হাত তুলুন। পেছনে যারা আছেন হাত তুলুন। কারা মাছ খান হাত তুলুন। কারা মাছ খান? সবাই হাত তুলুন যারা মাছ খান, হাত নামাবেন না, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা যারা মাছ খাই, আমরা দুর্গা মায়ের আরাধনা করি, উপাসনা করি, বন্দনা করি, কালী পুজো করি। কেউ রক্ষা কালী পুজো করে, কেউ শ্মশান কালী পুজো করে, কেউ জগদ্ধাত্রী পুজো করে, কেউ অন্নপূর্ণার পুজো করে, কেউ মা দুর্গার পুজো করে, কেউ মা সরস্বতীর পুজো করে, কেউ মা মনসার পুজো করে, কেউ মা শীতলার পুজো করে। আমাদের বলছে আমাদের বলছে হিন্দু বিরোধী, আমরা দেশ বিরোধী। কেন? আমরা নাকি মাছ খাই। এদের যোগ্য জবাব দেবেন কি দেবেন না বলুন? মানে বিজেপি আপনার কাছে খালি ভোট চাইতে আসছে না, আপনি কি খাবেন, কি পড়বেন, কার সাথে কথা বলবেন, কি রঙের জামা পরবেন, মাছ খাবেন না মাংস খাবেন, ফুলকপি খাবেন না বাঁধাকপি খাবেন, বেগুন খাবেন না ঢেঁড়স খাবেন, ডাল খাবেন না ভাত খাবেন, সেটা ঠিক করবেন, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য। আজকে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যে 3 বছর আগে এসে সুন্দরবনে বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবো, সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবে না, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না, সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করব। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না,
আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশান আমি দিচ্ছি, 3টে সুযোগ দিচ্ছি। পারলে লুফে নিন, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও, বসে পড়ো। 3টে সুযোগ দিচ্ছি। 1, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা। ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর রাস্তা, 2 নম্বর কি? গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। আপনারা ইডি রাজ, গরিব খেদাও রাজ, শ্রমিক শোষণ করো রাজ, এজেন্সি রাজ, গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ, শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করেন। আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে, মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে। আমরা রাজে বিশ্বাস করি না। আর 3য় অপশন, 3 নম্বর রাস্তা, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে মসজিদ, হাই মাস্ট এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘর যে আছে তার আপগ্রেডেশন, এরকম প্রচুর পরিকল্পনা হচ্ছে। তাছাড়াও মালদাতে নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাব তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হাট তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হচ্ছে। মালদা আমের বিখ্যাত জায়গা, যে মালদা থেকে সারা পৃথিবীতে আম আমরা বাইরে পাঠাই। একদা সেই আম নষ্ট হয়ে যাচ্ছিল গরমে, আমরা তাই হট ট্রিটমেন্ট প্লান্ট মালদায় তৈরি করে দিই, যাতে যারা আম বাগান করে, যারা আমের ফসল ফলান, যারা আম বিক্রেতা আছে, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। আপনারা জানেন এই মিটিংটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এই মিটিংটা দিল্লির নির্বাচন। দিল্লি মানে দিল্লি সরকার, যারা 10 বছর ধরে এক নাগাড়ে বাংলাকে বঞ্চনা করে চলেছেন, বাংলাকে অবহেলা করে চলেছেন, বাংলার নামে মিথ্যে কথা বলেছেন, বাংলাকে অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে আজকে আপনাদের মতামত জানানোর দিন। মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমার মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একটা স্লোগান উঠেছিল, ইন্ডিয়া ইজ সাইনিং, মানে ইন্ডিয়া সাইন করছে, ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে। আর আজকে এই নির্বাচনে মোদিবাবুর স্লোগান, বিজেপির স্লোগান, মোদিবাবুর গ্যারেন্টি। 10 বছরে কি গ্যারেন্টি দিয়েছেন? দেশ বিক্রি করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কি চলছে। আমার ভাবতে লজ্জা লাগে, কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি, আমি একজন ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি, আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। আজকে সংবিধানটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজও ওরা জাতীয় ছুটির দিবস ঘোষণা করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন,
বাবা সাহেব আম্বেদকর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বিরসা মুন্ডা বলুন, যত নামই নেবেন দেখবেন এরা সবাই দেশের নবজাগরণ থেকে শুরু করে সতীদাহ প্রথা বিলুপ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ চালু থেকে শুরু করে বন্ধ করা থেকে শুরু করে বিধবা বিবাহ চালু থেকে শুরু করে সব কিন্তু এই বাংলার মাটিতে হয়েছে। আজকে দেশের জাতীয়তা, দেশের স্বাধীনতা আসতো না যদি বাংলা না থাকতো। বাংলার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলা একসময় অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল এবং বাংলা থেকে গান্ধীজি বারবার আন্দোলন করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দোলন করেছেন, মাতঙ্গিনী আন্দোলন করেছে, বিদ্যাসাগর বর্ণ পরিচয় দিয়ে বাংলা ভাষা আমাদের শিখিয়েছেন। অলচিকি ভাষা যারা সাঁওতালি আছে, আদিবাসী আছেন, তাদের নিজস্ব ভাষা, কারো সাদ্রি আছে, কারো অলচিকি আছে, আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা তাদের সম্মান করি। আমরা সম্মান করি তপশিলীভুক্ত মানুষ, নমশূদ্র, মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সকলে, বাউরি থেকে শুরু করে বাগদি থেকে শুরু করে সকলকে আমরা সম্মান করি। সংখ্যালঘু থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে মেজরিটি পর্যন্ত সকলকে। কেন করি জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জাতীয় সঙ্গীত লিখেছিলেন। একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর যেটা বাংলাদেশ গ্রহণ করেছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বাংলা জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা, কে দিয়েছে এই স্লোগান? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন তিনি স্লোগান দিয়েছিলেন জয় হিন্দ, যা আজকে সারা পৃথিবী বলে। বন্দে মাতরম কার লেখা? তিনিও বাংলার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনিও বাংলার। এই বাংলার সাথে বিজেপির ম্যাচ করে না। কেন করে না বলুন তো? ওদের ওয়েভ লেন্থটা আলাদা আর বাংলার ওয়েভ লেন্থটা আলাদা। এক একটা রাজ্যের এক একটা নিজস্ব বিশেষত্ব আছে। বাংলার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা জেলার এক একটা বিশেষত্ব আছে। মালদার বিশেষত্ব যেমন আম আর আমসত্ব অথবা রসকদম্ব, সেই রকম বীরভূমের মনে করুন বিশেষত্ব আছে মা তারাপীঠ, তারাপীঠের মন্দির, কঙ্কালী তারা, ফুলেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দির, বক্রেশ্বর মন্দির, পাথর চাপা দাতা পাথর চাপার জায়গা, নানা জায়গা নানা সমৃদ্ধ ভর্তি। বর্ধমানে গেলেই পাবেন সীতাভোগ, মিহিদানা, একেবারে ল্যাংচা থেকে শুরু করে ওদের মতো সমস্ত তাঁতি, সুজলা সুফলা। এই বাংলা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তার সবটাই বাংলা। বিজেপির টার্গেটই হচ্ছে বাংলাটাকে বদনাম করে দেওয়া। আর মালদায় আমি দুঃখিত হলেও একথা সত্য, তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে মালদায় দুটো পার্লামেন্ট সিট আছে। আমরা কোনোদিন মালদায় একটা পার্লামেন্ট সিটেও জিততে পারিনি। একটা বিজেপি আর একটা কংগ্রেস ভাগাভাগি করে নেয়, অথবা আগে কংগ্রেস দুটোতেই জিতত। কিন্তু মালদায় আমরা কি কাউকে বঞ্চিত করেছি? কেউ বলতে পারবেন যে মালদায় লক্ষ্মীর ভাণ্ডার পান না? কেউ বলতে পারবেন কন্যাশ্রী পান না? কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান না? কেউ বলতে পারেন শিক্ষাশ্রী পান না? কেউ বলতে পারেন ঐক্যশ্রী পান না?
কেউ বলতে পারেন সবুজশ্রী পান্না, কেউ বলতে পারেন সমব্যথী পান্না, কেউ বলতে পারেন রূপশ্রী পান্না, সবটাই ভাগ করে রাখেন। অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে, খোঁজ রাখেন। আমরা বাংলা রমজান মাসেও আমরা সুফল বাংলা দিয়ে অনেক জায়গায় অনেকটা কমে আমরা ফল ডিস্ট্রিবিউট করি। আমাদের অনেক জায়গায় মা ক্যান্টিন আছে, মাত্র 5 টাকায় ডাল ভাত তরকারি সাথে একটা ডিম। কেন্দ্রকে জিজ্ঞেস করুন, জিনিসের দাম এত বেড়ে গেছে, তার জন্য মোদিবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন? বেকারে 2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, একজনকেও দেয়নি। উপরন্তু আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে, আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো। আমি বলি, বুঝতে পারিস না, ঘুটে পড়ে গোবর হাসে। আমরা বলি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম, নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে। আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন, তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন। তার টাকা আছে বলে, কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে, কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে, আর বাংলার মানুষের ক্ষতি চায়। বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে, বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে, বাংলার বদনাম করছে। জিনিসের দাম বাড়ছে, বিজেপি হাসছে। ওষুধের দাম বাড়ছে, ভাজপা হাসছে। চাকরি যাচ্ছে, বোমা ফাটাচ্ছে। আগামী দিন আসছে, দেখবেন বিজেপিও কাঁদছে। দিন খুব সামনে, 2টো ইলেকশন এসে গেছে, বিজেপি ধসে গেছে। আর কত গায়ের জোর? ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে। যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল। কেন গেল? বলছে না, এটা মানা যায় না, বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে। এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে। বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায়। এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান, পরিষ্কার বলে যাচ্ছি, আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা টিভি রাত দিন 7 দিন।